গল্পের নাম জাদুর আশ্চর্য তেঁতুল বিচি। এক দেশে বাস করত তিন বন্ধু। খুব ছোটবেলা থেকেই তারা একসাথে গুরুগৃহে পড়াশোনা করত। একেবারে শিশুকাল থেকেই গুরুগৃহে পড়াশোনা করে 7 বছর পর যখন ওরা তিন বন্ধু সর্ববিদ্যায় পারদর্শী হয়ে গুরুগৃহ ত্যাগ করে চলে যাওয়ার জন্য তৈরি হলো, তখন আর ওদের অজানা কিছুই ছিল না। বিদায় নেবে বলে যখন গুরুর আশীর্বাদ নিতে গেল, পরম মমতায় তাদের বুকে জড়িয়ে ধরলেন গুরু। বললেন, আমার যা কিছু ছিল সবই তোমাদের নিঃশেষে দিয়েছি। এবার তোমাদের যেতে হবে জীবিকা অর্জন করতে। কিন্তু চাকরির বাজার তো তোমরা জানো, যত চাকরি খালি হয় চাকরি প্রার্থী বেকারের সংখ্যা তার থেকে 1000 গুণ বেশি হয়। সুতরাং চাকরির কথা না ভেবে তোমাদের ভাবতে হবে বাণিজ্যের কথা। কিন্তু তাতে যে মূলধন প্রয়োজন হয় তাও তো তোমাদের নেই। জানোই তো আমি অত্যন্ত গরিব, কী বা তোমাদের দিতে পারবো। যাই হোক, তোমাদেরকে আমি 3টি কাচের গুলি দিচ্ছি। এই গুলিগুলো তোমাদের হাত থেকে যেখানে পড়বে সেখানে তোমরা খুঁজে দেখবে। গুরুর কাছে বিদায় নিয়ে তিন বন্ধু বেরিয়ে পড়ল একসঙ্গে। সারাদিন চলতেই থাকে। সন্ধে হবে হবে এমন সময় প্রথম বন্ধুর গুলিটা হঠাৎ পড়ে গেল। তিন বন্ধু মিলে সেই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। এক জায়গায় দেখলো খুব ঘন একটা ঝোপ। ঝোপটা ফাঁক করে ওরা দেখলো একটা মস্ত সিন্দুক সেখানে পড়ে রয়েছে। শ্যাওলায় এমনভাবে ঢাকা যে ঝোপের গাছপালা থেকে আলাদা করে চেনাই দুষ্কর হয়ে উঠেছে। জনের চেষ্টায় শেষ পর্যন্ত সেই সিন্দুক ঝোপ থেকে বার করা হলো, কিন্তু সিন্দুক খোলা সম্ভব হলো না। বাধ্য হয়ে তখন ওরা একটা বড় পাথরের সাহায্যে শেষ পর্যন্ত ভেঙে ফেললো সিন্দুকটা। যা বেরিয়ে এলো তা দেখে তাদের মুখে হা হয়ে গেল। রূপোর প্রচুর মুদ্রা ওদের সামনে ঝলমল করে উঠল। তখন তিন বন্ধুর নাচার দেখে কে? এত টাকা তারা সারা জীবনেও খরচ করে উঠতে পারবে না। যার গুলিতে এই সিন্দুক মিলল সে বলল, আর ঘুরে কি হবে, এসো এখানেই আমরা ঘর বাড়ি বানিয়ে সুখে জীবন কাটিয়ে দিই। দ্বিতীয় বন্ধু বলল, না ভাই, আমরাও একটু খুঁজে দেখব আমাদের ভাগ্যে কি আছে, তুমি বরং এখানেই থাকো। প্রথম বন্ধু বলল, কিন্তু তাই বলে তোমরা যেন আমাকে ভুলে যেও না। যেখানে থাকো আর যে কাজই করো মাঝে মাঝে স্মরণ করো ছেলেবেলার এই বন্ধুটিকে। বিদায় নিয়ে দু বন্ধু আবার পথ চলা শুরু করলো। অনেকক্ষণ এগিয়ে চলল, কিন্তু ওদের কারোরই গুলি পড়ল না। খুব বিরক্ত হলো ওরা। এমন আলগা করে ধরে আছে তবুও পড়ছে না। তৃতীয় বন্ধুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আচ্ছা আমরা যদি ইচ্ছে করে ফেলে দেই তাহলেই তো মিটে যায়। মনের ভাবটা বন্ধুকে খুলে বলতেই সে দারুণ চমকে গেল, আর সঙ্গে সঙ্গেই সে অন্যমনস্ক হয়ে গেল। আর এই অন্যমনস্কতার সুযোগ নিয়েই হাত থেকে পড়ে গেল গুলিটা। আবার খোঁজো। মহা উৎসাহে দু বন্ধু তখন অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পাথুরে জায়গা, গাছপালার ভিড় নেই যে তার আড়ালে কিছু লুকিয়ে থাকবে। তখন ওরা খুঁড়তে শুরু করলো। খুঁড়তে খুঁড়তে যখন ওদের শরীর ঘেমে উঠল, হাত আর চলছে না, ঠিক এমন সময় ঠ্যাং করে একটা শব্দ হলো। একটা শক্ত বস্তুতে শাবল ঠেকে শব্দ হলো। এবার সেখান থেকে একটা সিন্দুক। এই সিন্দুক আবার আগের সিন্দুকের চেয়ে অনেক বড় আর অনেক বেশি ভারী, এবং এ ছিল সোনার মোহরে ভর্তি। চোখ ঝলসে যায়, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। যার গুলিতে সিন্দুক আবিষ্কৃত হলো সে বলল, বন্ধু আর কত ঘুরবে, যা এতে আছে তাতে আমাদের দুজনের 14 পুরুষ হেসে খেলে চলে যাবে। এখন বিয়ে থা করে সংসার ধর্মে মন দিলেই ভালো হয়। কিন্তু তৃতীয় বন্ধু বলল, না না, তোমাদের দুজনের গুলি যখন এমন সম্পদ দিয়েছে তখন আমার গুলিও নিশ্চয় আমাকে বিমুখ করবে না। যে সিন্দুক মিলবে তা থাকবে হীরা আর চুন্নি পান্নায় ভর্তি। তুমি এখানেই থেকে যাও বন্ধু, আমি চললাম। একা একা এগিয়ে চলল 3 নম্বর বন্ধু। তার নাম ছিল কায়রান। সে চলছে
আর ভাবছে এখন এক সিন্ধুক হিরে পেলে সে কি করবে। চলতে চলতে হঠাৎ সে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল, আর হাতের গুলিটা ছিটকে গেল। কিন্তু কোথায় গেল গুলি? কোথায় হীরের সন্ধান পাবে সে? অনেক খুঁজতে খুঁজতে একটা ইঁদুরের গর্ত দেখতে পেল। গুলিটা তারই মুখে রয়ে গেছে। কায়রান ভাবতে লাগলো এবার নিশ্চয়ই সেই হিরে চুন্নি পান্না খুঁজে পাবে। এই উৎসাহে প্রাণপণে খুঁড়ে চলল গর্ত। কিন্তু অনেকক্ষণ ধরে ঘোরার পরেও সে একটা ঠং করে শব্দ শুনতে পেল না। বহু দূর পর্যন্ত গর্ত খুঁড়ল, কিন্তু তারপরেও কিছু পেল না। উল্টে কাদা জলে গর্তটা একটু একটু করে ভরে উঠতে লাগলো। কি পণ্ডশ্রম! তার সারা শরীরে ঘাম দেখা দিল, হাতে ফোস্কা পড়ল। খুব বিরক্ত হয়ে গর্তটা বুজিয়ে দেবার জন্য মাটি ফেলতে লাগলো। হঠাৎ সে মাটির স্তূপের ভিতর থেকে একটা তেঁতুল বিচি দেখতে পেল। মাটির বড় চাইয়ের ভিতর লুকিয়েছিল। সে দেখতে পায়নি তখন। সে ভাবতে লাগলো, হায় হায়, কোথায় তার বন্ধুরা এত দামি দামি মোহর ভর্তি সিন্দুক পেল, আর সেখানে কিনা সে পেল এক তেঁতুল বিচি। ধ্যাত তেরি! এই বলেই ছুঁড়ে ফেলে দিল তেঁতুল বিচিটা। আর সঙ্গে সঙ্গে আকাশ ফাটানো এক আওয়াজ, ফাটানো শব্দে কায়রান অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, সে দেখল এক ভয়ঙ্কর দৈত্য তার সামনে দাঁড়িয়ে। দেখে তো আবার তার জ্ঞান হারানোর মতো অবস্থা। কিন্তু সেই সুযোগ আর সে পেল না। তার আগেই দৈত্য বলে উঠল, কি হুকুম কর্তা? কর্তা? কে কর্তা? দৈত্য বলে উঠল, আগে আপনি তেঁতুল বীচের যে মালিক, সেই আমার কর্তা। হুকুম করুন কর্তা। কায়রান বলল, যা হুকুম করব তাই তুমি করতে পারবে? দৈত্য বলল, নিশ্চয়ই পারবো হুজুর, কেন পারবো না? আপনি হুকুম করেই দেখুন। কায়রান ভাবল, এ আবার কি? এই যুগেও কি আলাদিনের দৈত্যের মতো দৈত্য সম্ভব? সে বলল, বেশ, তাই যদি হয় তাহলে আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাও। এই জায়গাটা বিশ্রী, বেশ আরামে থাকতে পারবো এমন একটা জায়গায় আমাকে নিয়ে চলো। সেখানে আমার জন্য একটা প্রকাণ্ড প্রাসাদ তৈরি করে দেবে। দৈত্যের কাঁধে চড়ে কায়রান চলল আকাশপথে উড়ে উড়ে। চলেছে আর চলেছে। 14 সমুদ্র আর 24 নদী পার হয়ে সেখানে দৈত্য তাকে পৌঁছে দিল। শ্বেত পাথরের তৈরি একটা 14 মহল বাড়ি। বলল, হুজুর, এই আপনার প্রাসাদ। প্রাসাদ দেখে, প্রাসাদকে ঘিরে অসংখ্য সুন্দর সুন্দর ফুলের বাগান দেখে কায়রানের মুখে আর কথা সরে না। দৈত্য বলল, এখন কি হুকুম করবেন হুজুর? কায়রান বলল, এবার আমার আহারের ব্যবস্থা করো। দৈত্য বলল, ব্যবস্থা করাই আছে হুজুর। আপনি দয়া করে গোসল করুন। গোসলের ঘরে তেল, সাবান সব মজুদ পাবেন। পোশাকের ঘরে পোশাক পরিচ্ছদও তৈরি করা রয়েছে আপনার জন্য। কায়রান বলল, তা বেশ, তবে এখন তোমার ছুটি। আমি আবার যখন তেঁতুল বিচি ছুড়ব তখন এলেই হবে। কিন্তু দৈত্য বলল, তা তো হবে না হুজুর। কোনো কাজ না দিয়ে আমাকে চুপ করিয়ে বসিয়ে রাখতে পারবেন না। তাহলে আবার আমাকে সেই জায়গায় রেখে দিয়ে আসতে হবে যেখান থেকে আপনি আমাকে নিয়ে এসেছেন। আর এই ঘরবাড়ি, এই বাগান, এসবই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। কায়রান বলল, কি সর্বনাশ, তাই নাকি? আচ্ছা বেশ, আমরা 3 বন্ধু একসঙ্গে গুরুগৃহ থেকে বেরিয়ে এখানে এসেছি। তারা কোথায় আছে, কিভাবে আছে, সব খবর নিয়ে এসো। ইতিমধ্যে আমি ভেবে দেখি তোমাকে আর কি কি কাজ দিতে পারি। তুমি তো এক মহাবিপদে ফেললে আমায়। কায়রান ভেবেছিল প্রায় 20 সমুদ্র 50 নদীর ওপারে আছে তার বন্ধুরা। তাদের খবর নিয়ে ফিরতে ফিরতে নিশ্চয়ই দৈত্যের প্রচুর সময় লাগবে। তাই সে তখনকার মতো খাওয়া দাওয়া সেরে দিব্যি এক বিশাল ঘুম দেবার জন্য তৈরি হলো। কিন্তু হায়, সবে শুয়েছে এমন সময় হঠাৎ অমন রোদ ঝলমলে আকাশ কালো হয়ে গেল। কি ব্যাপার? মেঘের লেশমাত্র দেখা গেল না কোথাও। আর এখন এমন অন্ধকার আকাশ ছেয়ে গেল কেন? আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখল বিশালাকায় দৈত্যের আড়াল পড়তেই এই অন্ধকার। কি সর্বনাশ! এরই মধ্যে দৈত্য চলে এসেছে। কি কাজ ওকে দেওয়া যায় এখন?
তখন তার মনে হলো, আহা, তার বাপ মা ভাই বোন দেশের ভাঙা বাড়িতে রয়ে গেছে, আর সে কিনা এখানে রাজপ্রাসাদে রাজভোগ খাচ্ছে একা একা। দৈত্য এসে খবর দিল 2 বন্ধু বেশ সুখেই আছে, বিয়ে থা করেছে। তখন কায়রান বলল দেশ থেকে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে। দৈত্য বেরিয়ে গেল, কিন্তু কায়রান জানে এ কাজেও বেশি দেরি হবে না। এই ভেবে তখন 4-5টা কাজ ভেবে রাখল, যাতে দৈত্যকে বেশ কিছুক্ষণ ব্যস্ত রাখা যায়। পরদিন দৈত্য তার আত্মীয় বন্ধুদের নিয়ে ফিরে এলো। ঘর বাড়ি বাগান দেখে তারা তো একেবারে অবাক। অনেকদিন পরে সব কিছু দেখে তাদের কি আনন্দই যে হলো। মা বলল, এবার তোর বিয়ে দেব রে, ছেলের বউ আর নাতি নাতনি দেখতে বড় ইচ্ছে হচ্ছে। এই কথা শুনেই কায়রানের মনে একটা মতলব খেলে গেল। দৈত্য কি করতে হবে জিজ্ঞাসা করতে সে বলল, যাও খোঁজ করে এসো এই অঞ্চলের সবচেয়ে সুন্দরী কন্যা কে, আমি তাকে বিয়ে করব। সন্ধ্যার দিকে দৈত্য এসে হাজির। তাকে দেখে কায়রানের পরিবারের কেউ এখন আর ভয় পায় না। এমনকি ছোট ভাইটি তো তাকে প্রায় বাহনই বানিয়ে ফেলেছে। যখন যেখানে বেড়াতে মন চায় তখনই দৈত্যকে সাথে নিয়ে সে দূর দূরান্ত ঘুরে চলে আসে। সেদিন ফিরে আসার সময় একটা পক্ষীরাজ ঘোড়া পর্যন্ত নিয়ে এলো। যাই হোক, দৈত্য ফিরে এসে বলল, কর্তা, অচিন দেশের রাজকন্যার মতো সুন্দরী শুধু এই তল্লাটে নয়, সারা দুনিয়াতেও বিরল। কায়রান বলল, তা সেই রাজকন্যাকে তুমি এখানে আনতে পারো না? দৈত্য বলল, পারি বই কি, আপনার হুকুম পেলেই পারি। কায়রান বলল, তা ঠিক, তবে তার আগে আমার অনেক টাকা দরকার, অনেক অনেক টাকা। শোনা মাত্রই দৈত্য অদৃশ্য হয়ে গেল। আর চোখের পলক ফেলতে না ফেলতেই কায়রান দেখল একটা ছোট থলে নিয়ে ফিরে এসেছে তার দৈত্য। অত্যন্ত বিরক্ত হলো কায়রান। বলল, এ কি রসিকতা, এতটুকু থলে নিয়ে আমার কি হবে শুনি? দৈত্য বলল, না হুজুর, ছোট হলেও এ থলে ছোট নয়, এর কোনো টাকা কোনো সময়ই ফুরাবে না, উপুর করা মাত্রই ঝরঝর করে পড়বে, আর তুললেই আবার ভর্তি হয়ে যাবে। কায়রান বলল, বটে বটে, তাহলে তো এভাবে লক্ষ লক্ষ টাকা পাবো গো। বাহ বাহ, সাবাস। কয়েকবার থলে উপর করে তুলে সে সত্যি কয়েক লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল। ভাবল, এবার রাজকন্যাকে অভ্যর্থনার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। দেখতে দেখতে সব ব্যবস্থা হয়ে গেল। দৈত্যকে পাঠালো রাজকন্যা লাবণ্যপ্রভাকে নিয়ে আসার জন্য, আর এদিকে খাওয়া দাওয়া আর নাচ গানের ব্যবস্থা করা হলো। দৈত্য যখন রাজকন্যা লাবণ্যপ্রভাকে বন্ধুর প্রাসাদে এনে পক্ষীরাজের পিঠ থেকে নামিয়ে দিল, তখনও রাজকন্যার ভয় যায়নি। কায়রান তাকে অনেক আদর করে বসালো, বলল, কোনো ভয় নেই কন্যা, দৈত্য আমার ভৃত্য, আমারই আদেশে ও তোমাকে নিয়ে এসেছে, শান্ত হও, তোমার কোনো অযত্ন হবে না। রাজকন্যার সাথে কায়রানও খেতে বসল। এতক্ষণে রাজকন্যার ভয় কেটে গেছে। কায়রানের সুন্দর চেহারা এবং তার থেকেও তার সুন্দর ব্যবহারের জন্য রাজকন্যার তাকে পছন্দ হয়ে গেছে। এবার রাজকন্যার ফিরে যাবার পালা। বিদায় দেবার আগে কায়রান একটা মুক্তার মালা তাকে পরিয়ে দিল। বলল, ভুলে যেও না আমাকে কন্যা। রাজকন্যাকে রাজবাড়িতে রেখে দৈত্য ফিরে এলো। পরদিন রাজকন্যাকে দেখে রাজবাড়ির সবাই তো অবাক। মেয়ে বলে কি, নিশ্চয়ই স্বপ্ন দেখেছে, কিন্তু স্বপ্নই যদি হবে তাহলে মুক্তোর মালা কোথা থেকে এলো? রহস্যই রয়ে গেল। এই ব্যাপারে আলোচনা চলল কয়েক রাত ধরেই। এদিকে মন্ত্রীর ইচ্ছে সে রাজকন্যাকে বিয়ে করবে। রাজার একমাত্র সন্তান, রাজকন্যা তাকে বিয়ে করলে রাজার মৃত্যুতে সেই হবে রাজা। কিন্তু রাজকন্যা এ কি বলছে? তবে কি কোনো ভূতি তাকে উড়িয়ে নিয়ে যায় রোজ রাতে? তাছাড়া যায় কোথায়, কার কাছে নিয়ে যায়? রাজার দুর্ভাবনার অন্ত রইল না। তিনি বললেন, মন্ত্রী, বলো তো কি করা যায়? মন্ত্রীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বলল, মহারাজ, রাজকন্যা যেন একটা খড়ি নিয়ে যায়, সেই খড়ি দিয়ে
তিনি যেই বাড়িতে যাবেন সেই বাড়ির দরজায় চিহ্ন দিয়ে আসবেন। তখন আর জানতে অসুবিধা হবে না রাজকন্যা কোথায় যায়। মতলবটা রাজারও মনে ধরল। বললেন, তুমি ঠিকই বলেছ মন্ত্রী। সেই ব্যবস্থাই হলো। রাজকন্যা গেল আঁচলে খড়ি বেঁধে। কিন্তু হলে কি হবে? দৈত্য তো আর বোকা নয়। আলাদিন, আলিবাবা ইত্যাদি সব কাহিনী তার মুখস্থ। রাজকন্যাকে বাড়ির দরজায় খড়ির দাগ দিতে দেখে সে আশেপাশে সব বাড়ির দরজাতেই খড়ির দাগ দিয়ে দিল। মতলব এভাবে বানচাল হয়ে যাওয়ায় মন্ত্রী মহা ভাবনায় পড়ল। কিন্তু সে হচ্ছে মন্ত্রী। তখন নতুন এক মন্ত্রণা রাজাকে দিল। বলল, মহারাজ, এক নতুন মতলব ঠাউরিয়েছি। এবার নির্ঘাত কাজ হবে। কি মতলব মন্ত্রী? রাজা জিজ্ঞেস করলেন। মন্ত্রী বলল, মহারাজ, রাজকন্যার হাতে আমি একটা খুর দিচ্ছি। সেই খুর দিয়ে রাজকন্যা যে মুক্তোর মালা দেয় তার মাথার অর্ধেকটা কামিয়ে দেবে। তাহলে তো আর তাকে চিনতে অসুবিধা হবে না। সেই ব্যবস্থা মতো রাজকন্যা দৈত্যের সঙ্গে গেল খুর হাতে করে। কায়রানের একটু ঝিমুনি এসেছে। সেই সুযোগে রাজকন্যা তার মাথার অর্ধেকটা কামিয়ে ফেলল। সে কিছুই টের পেল না। তারপর যথাসময়ে দৈত্যের পিঠে চড়ে রাজপ্রাসাদে ফিরে গেল। কিন্তু দৈত্যের তো ব্যাপারটা আর চোখ এড়ালো না। সে কয়েকবার হাততালি দিতে তার অনুচররা এসে হাজির হলো। দৈত্য বলল, আজ রাতের মধ্যেই সারা দেশে যত পুরুষ মানুষ আছে সকলের মাথার অর্ধেকটা কামিয়ে দিতে হবে। অনুচররা সবাই তার আজ্ঞা মেনে যার যার কাজে চলে গেল। দিন রাজকন্যা তাদের রাজসভায় বলল সে কাজ হাসিল করে এসেছে। মন্ত্রী খুব খুশি হলো শুনে। মনে মনে বলল, এইবার শয়তান নির্ঘাত ধরা পড়বে। শয়তানের খোঁজে বেরোতে যাবে। চুল আঁচড়ানোর জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু এ কি সর্বনাশ! তার মাথার অর্ধেক চুল গেল কোথায়? হাই হাই, কি মন্ত্রী! কিন্তু মন্ত্রীর মাথার দিকে তাকিয়ে রাজা অবাক। রাজার মাথার দিকে তাকিয়ে মন্ত্রী অবাক। এ তাদের কি অবস্থা হয়েছে! হাই হাই, কোথায় চোর ধরবেন? উল্টো নিজেদেরই এমন অবস্থা হলো যে লোকজনের কাছে মুখ দেখানোই অসম্ভব হয়ে উঠল। তখন আর কি হবে? বাড়িতে বসে থাকলে তো আর চলবে না, রাজকার্য বলে কথা। তখন মন্ত্রী রাজার মাথার বাকি চুল কামিয়ে দিল, আর রাজা মন্ত্রীর মাথার বাকি চুল কামিয়ে দিল। তারপর তারা দুজনে গেলেন সভাঘরে। রাজার ধৈর্য ধরে রাখতে পারলেন না। মন্ত্রীর উপর তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। ঢের হয়েছে মন্ত্রী, বরখাস্ত করলাম তোমাকে। আমি আর এখন কারো বুদ্ধিতে চলবো না, কোনো মন্ত্রীও রাখবো না। আমিই রাজা, আমিই মন্ত্রী। সারা রাজ্যে ঢেরা পিটিয়ে জানিয়ে দেব, রাজকন্যার কাছে যার চুল আছে 3 দিনের মধ্যে সে এসে যেন আমার সঙ্গে দেখা করে। তার সঙ্গেই রাজকন্যার বিয়ে দেব। সবাই এই বুদ্ধির তারিফ করল। সেই খবর কায়রানের কানে এলো। সে বলল, দৈত্য, রাজকন্যাকে বিয়ে করতে রাজবাড়িতে যাব, উপযুক্ত ব্যবস্থা করো। দৈত্য বলল, যথা আজ্ঞা হুজুর। দেখতে দেখতেই সানায় বাজনা এসে হাজির। সেই সঙ্গে হাজির পাইক বড়কান্দাজ। রীতিমতো একটা মিছিল। কায়রান চলল পক্ষীরাজের পিঠে চড়ে। কায়রান যখন সভাঘরে উপস্থিত হলো, কায়রানকে দেখিয়ে রাজকন্যা লাবণ্যপ্রভা বলল, এই সেই লোক যে আমাকে রোজ মুক্তার হার দেয়। বিয়ে করতে হলে আমি একেই করব, অন্য কাউকে নয়। মন্ত্রী দেখল তার সব মতলব ভেস্তে যাচ্ছে। রাজার কানে কানে সে বলল, না মহারাজ, কখনো রাজি হবেন না। অতি সাধারণ লোকে, রাজপুত্র টুত্র কিচ্ছু নয়। হয়তো হঠাৎ বড়লোক হয়ে গেছে। যারা খুব বড় ঘরের উটকো টাকা পায় না, তারা এত দামি জিনিস উপহার দেয় কেমন করে? মন্ত্রীর কথা রাজা উড়িয়ে দিতে পারলেন না। কিন্তু তাহলেও বলে উঠলেন, কে হে তুমি আমাকে মন্ত্রণা দিচ্ছ? তোমার চাকরি তো খতম হয়ে গেছে। চুপ করে থাকো, যা বলবার আমি নিজে বলবো। তারপর রাজকন্যাকে বললেন, তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলবো। তারপর কায়রানের দিকে ফিরে বললেন, ও হে বাপু, রাজকন্যাকে তো বিয়ে করতে এসেছো। যদি রাজকন্যার সঙ্গে তোমার বিয়ে হয় তখন তুমি কি করবে? কায়রান বলল, প্রথমেই তাকে এমন একটা বাড়ি তৈরি করে দেব যে বাড়ি কেউ কোনোদিন দেখেনি। রাজা বললেন, আচ্ছা বটে,
ওই যে দেখছো প্রাসাদের দক্ষিণে বিশাল পর্বত, ওটার জন্য আমি ভালো হাওয়া পাই না। তুমি যে বাড়ি করবে তা ওই পাহাড়ের জায়গাতে তৈরি করতে হবে। যদি পারো তবেই রাজকন্যাকে বিয়ে করতে পারবে। কায়রান বলল, ঠিক আছে মহারাজ, কাল সকালেই দেখবেন পাহাড়ের চিহ্ন মাত্রও নেই। তার বদলে রাজকন্যার প্রাসাদ ওখানে দাঁড়িয়ে আছে। সকালে উঠে শুধু রাজকন্যা নয়, রাজ্য শুদ্ধ মানুষের চক্ষু স্থির পাহাড়ের জায়গায় আকাশ ছোঁয়া প্রাসাদ দেখে। কায়রান এসে রাজাকে সালাম জানালো, বলল, মহারাজ এবার আপনার কথা রাখুন। মন্ত্রী দেখল তার সব আশা ভরসা নষ্ট হতে বসেছে। রাজা বললেন, নিশ্চয়ই, কথা যখন দিয়েছি তখন তা নিশ্চয়ই রাখব। আচ্ছা একটা কথা বলো তো, তোমার তো এত যে ঐশ্বর্য, মেয়ের কাছে তোমার প্রশংসা শুনেছি, এসব এলো কোথা থেকে? তুমি কি কোনো রাজপুত্র? কায়রান বলল, না মহারাজ, এসব আমি কপাল গুণে পেয়েছি। মহারাজ জিজ্ঞেস করলেন, কপাল গুণে? তার মানে কি? তখন কায়রান তার তেঁতুল বিচি দেখালো। রাজা বললেন, আরে এই তো একটা সাধারণ তেঁতুল বিচি। কায়রান বলল, হ্যাঁ মহারাজ, তেঁতুল বিচি, কিন্তু তেঁতুল বিচি বলে তাচ্ছিল্য করবেন না। এর মধ্যে আছে এক দৈত্যের শক্তি। সেই দৈত্যের কল্যাণেই আমার যা কিছু সম্পদ। রাজা বললেন, বিশ্বাস হয় না, প্রমাণ করতে পারবে? কায়রান তেঁতুল বিছি ছড়াতেই দৈত্য এসে হাজির। বলল, কি হুকুম কর্তা? একটা বাঘ নিয়ে এসো জঙ্গল। কায়রান হুকুম দিল, একটা বাঘ নিয়ে এসো গভীর জঙ্গল থেকে। আর ঠিক সঙ্গে সঙ্গেই এক বিশাল বাঘ রাজসভায় উপস্থিত হয়ে গেল। কায়রান বলল, এই বাঘের আপনার চিড়িয়াখানায় স্থান হোক মহারাজ। মহারাজ ভীষণ খুশি হলো, কিন্তু মন্ত্রীর মাথায় সাথে সাথে এক শয়তানি বুদ্ধি খেলে গেল। সে বলল, বাহ, চমৎকার তো তোমার তেঁতুল বিচিটা, দেখি দেখি। কোনো রকম শয়তানি সন্দেহ না করে কায়রান তেঁতুল বিচিটা মন্ত্রীর হাতে দিয়ে দিল। আচ্ছা দেখি তো দৈত্য আমার কাছে আসে কি না। মন্ত্রী বলল, এই রাজাকে আর এই লোকটাকে এক্ষুনি নিয়ে যাও উত্তর মেরু। দৈত্য আর কি করবে, যার কাছে তেঁতুল বিচি তারই হুকুম সে পালন করতে বাধ্য। তাই মন খারাপ সত্ত্বেও সঙ্গে সঙ্গে দক্ষিণ থেকে এক প্রবল ঝড় তৈরি করে কে উড়িয়ে নিয়ে গেল উত্তর মেরুতে। তখন মন্ত্রী এসে রাজকন্যাকে বলল, রাজকন্যা, আমায় বিয়ে করো। তোমার বাবা আর কায়রান এখন উত্তর মেরুর বরফের দেশে। রাজকন্যা শুনেই কেঁদে ফেলল ভয়ে। মন্ত্রী বলল, আসল ব্যাপারটা কি জানো? ওই লোকটার যে এত সম্পদ তা এই ছোট তেঁতুল বিচির জোরে। এই বলে মন্ত্রী তার থলে থেকে তেঁতুল বিচিটা বার করে দেখল। বলল, এটা আমি বুদ্ধি করে হাত করেছি। রাজকন্যার বেজায় ভয় হলো, কারণ ওই তেঁতুল বিচির গুণের কথা সে জানে। মন্ত্রী এটা দিয়ে যে কোনো খারাপ কাজ করতে পারে। রাজকন্যা মহাভাবনায় পড়ল। হঠাৎ করে তার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আচ্ছা ওই তেঁতুল বিচিটা যার হাতে থাকবে দৈত্য তারই সেবা করবে? মন্ত্রী বলল, নিশ্চয়ই করবে। এই তো দেখলে কেমন করে রাজাকে আর কায়রানকে উত্তর মেরুতে পাঠিয়ে দিলাম। রাজকন্যার চোখে সন্দেহ প্রকাশ পেল। সে বলল, তাও আমি বিশ্বাস করতে পারছি না। মন্ত্রী বলল, বেশ, তাহলে তুমি নিজেই দেখো পরীক্ষা করে। মন্ত্রীর হাত থেকে তেঁতুল বিচিটা নিয়ে রাজকন্যা আছাড় মারল। সঙ্গে সঙ্গে দৈত্য এসে হাজির। রাজকন্যা দৈত্যকে হুকুম করল, এই মন্ত্রীটাকে নিয়ে গিয়ে পায়ে 20 মণ পাথর বেঁধে সমুদ্রের অতলে ফেলে দিয়ে এসো, আর আমার বাবাকে আর আমার হবু স্বামীকে এক্ষুনি উত্তর মেরু থেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে দৈত্য মন্ত্রীকে নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে রাজাকে আর কায়রানকে উত্তর মেরু থেকে ফিরিয়ে নিয়ে এলো। তারপর আর কি, মহা ধুমধাম করে কায়রানের সঙ্গে রাজকন্যা লাবণ্যপ্রভার বিয়ে হয়ে গেল এবং তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো।